নমস্কার শ্রোতা বন্ধুগণ, ভিন্ন স্বাদের গল্পের সমাহার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে নতুন একটি দিনে নতুন একটি গল্প নিয়ে আপনাদের সামনে আমি আবার হাজির হয়েছি। আজকে যে গল্পটি আপনাদের পাঠ করে শোনাবো সেটি একটি মজার এবং হাসির গল্প। লেখক প্রচেত গুপ্তের লেখা যে হাসির গল্পটি আজকে পাঠ করব, গল্পটির নাম চোর সাবুনাথ। গল্পটি শুনতে থাকুন এবং দারুণ মজা পান। গল্প পাঠ ভালো লাগলে গল্পের শেষে অবশ্যই একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন শুরু করা যাক আজকের গল্প চোর সাবুনাথ। সাবুর মন খারাপ। সাবুর ভালো নাম সাবুনাথ। সকলে সাবু ডাকে। ছোটবেলায় বন্ধুরা দুধ সাবু বলে খ্যাপাতো। শান্ত ছেলে সাবু গায়ে মাখত না। সাবু এখন বাড়ির দাওয়ায় মুখ বেজার করে বসে রয়েছে। ফলসাডাঙ্গা গ্রামে তার এই বাড়ি নামেই বাড়ি। একটাই ঘর, বাকিটুকু ভেঙে চুরে এখন ধ্বংসস্তূপ। যে ঘরে সাবু থাকে সেখানে চার দেওয়ালের উপর কোনো রকমে টালির চাল লেগে রয়েছে। দেওয়ালের পলেস্তারা খসে পড়েছে। মনে হয় ইটেরা দাঁত বের করে সাবুর দিকে তাকিয়ে হাসে। টালির চালাতেও বিস্তর ফাটাফুটি। সেই ফাটাফুটি দিয়ে ঘরে আলো বাতাস ঢোকে, বৃষ্টির জলও ঢোকে। রাত বিরেতে সাবুর তক্তপোষের উপরে সেই জল পড়ে। সাবু ঘুম ভেঙে উঠে তক্তপোষ টেনে সরায়। খানিক পরে সেখানেও টপ টপ করে জলের ফোঁটা পড়তে থাকে। সাবু তখন ভালো করে কাঁথা মুড়ি দেয়, ভাবে সে স্বপ্ন দেখছে। এমনি বৃষ্টিতে ভিজলে ঠান্ডা লাগতে পারে, স্বপ্নের বৃষ্টিতে ভিজলে সে ভয় নেই। বাড়ির আরও বিপদ। দরজা জানলার অবস্থা সঙ্গীন। টেরা বাঁকা দরজার খিল আটকায় না, তার আবার উপর নিচে ফাঁক। ইঁদুর, ছুঁচো, চামচিকে, বেজির ঢুকে পড়তে কোনো বাধা নেই। জানলার পাল্লা ঝুলে পড়েছে, বড় ঝড় দিলে উড়ে যাবে। বাড়ি ঘিরে ঝোপঝাড়, সেখানে সাপখোপ তো আছেই, শিয়ালও থাকতে পারে। কদিন আগেই দুটো ছানাপোনা নিয়ে এক শিয়াল দম্পতিকে এদিকে ঘুরঘুর করতে দেখা গিয়েছে। মনে হয় তারা এখানে হাত পা ছড়িয়ে থাকবে ভাবছে। তা থাকুক, সাবুনাথের আপত্তি নেই। সাবুর উচিত বাড়িটা মেরামত করে নেওয়া, না পারলে অন্য কোথাও চলে যাওয়া। কিন্তু দুটোর একটাও সে পারবে না। বাড়ি ছাড়তে পারবে না, কারণ এই বাড়ি তার বাপ ঠাকুরদার কাছ থেকে পাওয়া। বাপ ঠাকুরদার ভিটে ছেড়ে যাওয়া তার পক্ষে সম্ভব নয়, বেচেও দিতে পারছে না। মৃত্যুর আগে তার বাবা ছেলের হাত ধরে বলে গিয়েছিলেন, বাবা সাবু, আর যাই কর, বংশের ভিটে ছেড়ে কোথাও যাসনি, বেচেও দিসনি, মনে বড় কষ্ট পাবো বাছা। কিশোর সাবু বলেছিল, মরে যাওয়ার পর মনে কষ্ট পাওয়া আবার কি, সবই তো শেষ হয়ে যায় বলে জানি। সাবুনাথের বাবা বলেছিলেন, ভুল জানিস, মরার পর শরীর বাতাসে মিলিয়ে যায়, থেকে যায় শুধু মানুষের মন। মুখ থাকে না বলে তখন আর বেচারি দুঃখ কষ্টের কথা কাউকে বলতে পারে না। বাবার সঙ্গে তর্কে যায়নি সাবু, তবে বাড়ি ছেড়ে যেতেও পারেনি। বাড়ি যে মেরামত করবে সাবুনাথের সে উপায় নেই, তার কারণ হাতে টাকা নেই। হাতে টাকা তার কখনোই থাকে না। সে হলো দিন আনি দিন খাই ধরনের মানুষ। এর মানে হলো যে দিন যেটুকু টাকা পয়সা রোজগার হয়, খাওয়া দাওয়াতেই সেটুকু খরচ হয়ে যায়, অন্য কিছুর জন্য টাকা থাকে না। সাবুর বেলায় অবশ্য দিন আনি দিন খাই কথাটা খাটে না, বলা উচিত রাত আনি রাত খাই। তার কারণ সাবু একজন চোর, তার কাজ মূলত রাতের বেলায়, তাই রাত আনি রাত খাই কথাটাই তার জন্য ঠিক। সমস্যা হলো এই চুরি পেশাটিও সাবুর মোটে ভালো লাগে না। সে এই কাজে আসতে চায়নি, কিন্তু সেখানেও উপায় নেই, বংশ পরম্পরা বলে করে চলতে হচ্ছে। এই পেশা সাবু পেয়েছে তার বাপ ঠাকুরদার কাছ থেকে।
তাদের ভিটে ছেড়ে যেমন যেতে পারে না, পেশা ছেড়েও বেরোতে পারে না। বাড়ি ছাড়তে যেমন বাবা বারণ করেছিলেন, চুরি ছাড়তে বারণ করেছিলেন ঠাকুরদা। বালক নাতির হাত ধরে তিনি কাঁপা কাঁপা গলায় বলেছিলেন, আর যাই করো সাবু সোনা, চুরি বিদ্যেটি ছেড়ো না কখনো। মনে রাখবে, এই বিদ্যা তোমার বংশের গর্ব। চোরের বিচারে আমরা হলাম অতি উচ্চ বংশ। তোমার ঠাকুরদারা এক সময় চোর হিসেবে খুবই নাম করেছিলেন। চোরেরা তাদের ভক্তি শ্রদ্ধা করত, টাকা হলে গড় হয়ে প্রণাম করত। কেউ কেউ চুরির আগে আশীর্বাদ নিতে আসতো। তাদের মর্যাদা তোমাকে রাখতে হবে। ডাক্তার, উকিল, ব্যবসাদাররা যেমন বংশের মান বজায় রাখেন, তুমিও রাখবে। রাখবে তো? বালক সাবুনাথ এইসব কথার মানে তখন বুঝতে পারেনি। ঠাকুরদা যাতে দুঃখ না পান তাই ঘাড় নাড়িয়েছিল। তাড়াতাড়ি সায় দেওয়ার অন্য কারণও ছিল। বাইরে তখন জোর কদমে লাট্টু ঘোরানোর প্রতিযোগিতা চলছিল। জানলা দিয়ে বন্ধুরা সাবুকে হাতছানি দিচ্ছিল ঘন ঘন। কথা বাড়ানোর সময় ছিল না মোটে। ঠাকুরদার হাত থেকে ছাড়া পাওয়ার দরকার, তাই তাড়াহুড়ো করে কথা দিয়ে ফেলেছিল। রাখবো দাদু, মর্যাদা রাখবো, তুমি মোটে ভেবো না। পরে বাবাও বলেছিলেন, মনে রাখিস দাদুকে যে কথা দিয়েছিস তার যেন হেরফের না ঘটে। সেই কথা কি ফেলা যায়? বাপ ঠাকুরদার কথা ফেলতে পারেনি সাবুনাথ। বংশের মান মর্যাদার কথা ভেবে তাকে চোরই হতে হয়েছে। ৩৩ বছর বয়স পর্যন্ত টানতেও হচ্ছে। সাবুর কেন মন খারাপ? কাল রাতে তো সে ভালোই কাজ করেছে। এক বাড়িতে চুরি করতে গিয়ে প্রায় ধরা পড়ছিল, কোনো রকমে গা ঢাকা দিয়ে পালাতে পেরেছে, না হলে সর্বনাশ হতো। তাহলে মন তো তার ভালো থাকবারই কথা। শুধু তাই নয়, শিমুলগঞ্জের নবচৌধুরীর বাড়িতে আজ বিকেলে কলকাতা থেকে গয়না আসছে, বিয়ের গয়না। নবচৌধুরীর ছোট মেয়ের বিয়ে। শিমুলপাড়া এখান থেকে মাইল ৩ দূর। খবর পেয়ে সাবু তার লজ্জরে সাইকেল নিয়ে ঘুরে এসেছে, দেখে শুনে এসেছে সব। বাড়ির কাজের লোক, মালি, দারোয়ানের কাছ থেকে খবরও নিয়েছে। নবচৌধুরীর বাড়িতে গয়নার সিন্দুক থাকে ৩ তলার পূব দিকের ঘরে। সিঁড়ির মুখে লোহার গেট, ঘরের ভারী কাঠের দরজায় ঝোলানো মস্ত তালা। ভিতরে ঢোকে কার সাধ্যি। কিন্তু ঘরের পাশেই জানলা ঘেঁষে রয়েছে এক ঝাপসা আম গাছ। সাবুনাথ উঁকি দিয়ে দেখেছে গাছের কটা ডাল একেবারে ৩ তলার গয়না ঘরের জানলা ছুঁই ছুঁই করছে। গাছে উঠে ডাল বেয়ে জানলা পর্যন্ত পৌঁছনো শক্ত ব্যাপার হবে না। তারপর জানলা শিক বেঁকাতে হবে, এটাই যা কঠিন। লোহার শিক বলে কথা, নিশ্চয়ই খুব শক্ত করে লাগানো। এই কঠিন কাজটা যদি করা যায়, ঘরে ঢুকে পড়বে সে। তারপর সিন্দুক ভেঙে গয়না থলিতে ভরে নেওয়া তো জল ভাত। বাকি জীবনটা হেসে খেলে চলে যাবে, শুয়ে বসে কাটিয়ে দেবে। চুরি তো কম পরিশ্রমের কাজ নয়, সেই পরিশ্রম আর করতে হবে না। তারপরেও সাবুর মন খারাপ কেন? এই চমৎকার সুযোগের জন্য তার ফুরফুরে মেজাজে থাকা উচিত। দুপুরে ঘুম দেবে নিশ্চিন্তে, সন্ধ্যের পর কাঁধে ব্যাগ নিয়ে সাইকেল চালিয়ে বেরোবে। পথে কোথাও একটা লেরো বিস্কুট দিয়ে বড় কাচের গ্লাসে চা খাবে। কাজের আগে ভারী কিছু খেতে নেই, নড়াচড়ায় সমস্যা হয়। তবে মন খারাপ কিসের? সাবুনাথের মন খারাপ কেন বলার আগে তার চোর বংশর গল্প একটু বলে নেওয়া যাক। সাবুর ঠাকুরদা ছিলেন গোপীনাথ। চোর হিসেবে তিনি ছিলেন অতি নামী। চুরির বিবিধ কৌশলে তিনি ছিলেন বিশেষ পারদর্শী। শীত কৌশল, আঁকশি কৌশল, গায়ে তেল মাখা কৌশলে নতুন নতুন মাত্রা যোগ করেছিলেন।
গভীর রাতে গৃহস্থের খোলা জানলা দিয়ে আঁকশি ঢুকিয়ে তাকে এঁকে বেঁকে চালাতে পারতেন। হঠাৎ দেখলে মনে হতো শূন্যে সাপ চলেছে। ডান দিক বাঁ দিক ইচ্ছে মতো সে বাঁক নিত। সেই মতো টাকার থলি, সোনাদানার বাক্স, কাপড় চোপড় টেনে আনত। আর 5 জন চোর এমনটা ভাবতেও পারত না। তাদের আঁকশি চলত শুধু সোজা পথে, এদিক ওদিক নড়ার ক্ষমতা ছিল না। কোথাও বাধা পেলেই ব্যাস, সেখানেই খতম। শীত কাটাতেও গোপীনাথের বিশেষ কায়দা ছিল। একই ঘরে 2টো গর্ত বানিয়ে ফেলতেন। বাড়ির লোকের ঘুম ভেঙে গেলে তিনি যে গর্ত দিয়ে ঢুকেছিলেন তার উল্টো গর্ত দিয়ে পালাতেন। ঘুম ভাঙা চোখে বাড়ির লোকে বুঝতেই পারত না কোন দিকে তাড়া করতে হবে। একটা ধাঁধা খেয়ে যাওয়ার মতো অবস্থা হতো। ততক্ষণে গোপীনাথ পগার পার। তিনি গায়ে তেল মাখার ব্যাপারেও নতুন উপায় আবিষ্কার করেন। চোরেরা নিজের গায়ে তেল মাখে যাতে কেউ ধরে ফেললে পিছলে যায়। গায়ের তেল সবসময় পুরো কাজ করত না, তাতে হতো বিপদ। সেই বিপদ এড়াতে গোপীনাথ শুধু নিজের গায়ে তেল মাখতেন না, পকেটে একটা তেল ভরা শিশিও রাখতেন। কেউ ধরতে এলে তার হাতে দিতেন লাগিয়ে। এতে হতো ডবল কাজ। চোরের গা যেমন থাকতো তেল মাখা, তেমন ধরতে আসতো যে তার হাত হতো তেল মাখা। এতে জাপটে ধরলেও পিছলে যাওয়া ঠেকায় কে? এ সবই কঠিন কৌশল, অনেক প্র্যাকটিস করে শিখতে হয়েছিল। আবার সাবুর ঠাকুরদার বাবা বিশ্বনাথ ছিলেন একজন আদর্শবান চোর। এই কথা শুনলে অনেকেই অবাক হতো, বলতো চোরের আবার আদর্শ কি? বিশ্বনাথ বলতেন, অবশ্যই আছে, সব কাজের মতো চুরিরও নীতি আদর্শ রয়েছে বই কি। চোর চলবে সেই আদর্শ মেনে। কারো বাড়ি ডাকাতি করতে যাওয়ার আগে ডাকাত জানান দিয়ে যায়, চিঠি পাঠায়। সেই চিঠিতে রক্তের টিপ থাকে। যদি খবর পাঠাতে না পারে তাহলে যাওয়ার সময় শোরগোল তোলে। ঘোড়ার পিঠে চড়ে হাতে মশাল নিয়ে হাড়ে রে রে বলে ছোটে। ডাকাত কখনো পা টিপে টিপে যাবে না, দেওয়াল বেয়ে ছাদে উঠবে না। সে ঢুকবে সদর দরজা দিয়ে। দারোয়ান ভয়ে দৌড় খুলে দেবে। আজ থেকে 20 বছর আগে গোপালগঞ্জের কাছে এক ছোকরা ডাকাত শীত কেটে জমিদার বাড়িতে ঢুকেছিল। খবর পেয়ে দলের সর্দার কান ধরে তাকে দল থেকে দিল বের করে। ঠিক তেমনি চোর কখনো হাঁক ডাক দিতে পারবে না। সে যাবে চুপি চুপি, গৃহস্থ ঘুমিয়ে পড়ার পর। আরও মনে রাখতে হবে, একজন আদর্শবান চোর কখনো লোক ঠকায় না, মিথ্যে বলে কিছু হাতাবে না। ভুল করে কেউ কিছু ফেলে রাখলে নিয়ে পালাবে না, সেটা হবে ছিঁচকে কাজ। ভালো চোর ছিঁচকে কাজ করে না, সে নিজের বুদ্ধিতে পরিশ্রমে কাজ করবে। বিশ্বনাথ তাই করতেন। কারো বাড়ির উঠোনে, ছাদে, বারান্দায় রাখা কোনো জিনিসে কখনো হাত দেননি। লোকের ঘরে ঢুকতেন বাড়ির উপর দিয়ে, চালের টালি সরিয়ে। পাকা বাড়ি হলে ছাদের দরজা খুলতেন নিঃশব্দে। কবজা, স্ক্রু, নাট বল্টু খোলায় তিনি ছিলেন জাদুকর। একটু আওয়াজ না করে নিমেষে খুলে ফেলতেন। পাকা চোরেরাও বিশ্বনাথকে সম্ভ্রমের চোখে দেখত। বিজয়ের সময় মিষ্টি নিয়ে বাড়িতে প্রণাম করতে আসতো। বিশ্বনাথ আশীর্বাদ করতেন, দেখিস বাবারা, কখনো চুরিবিদ্যার বদনাম করিস নে। যতই লোভ আসুক, আদর্শের পথ থেকে কখনো সরবি নে। যদি দেখিস পথে সোনাদানা মোহর পড়ে রয়েছে, তুলে নিজের ঝোলায় পুরবি না কখনো। যার পকেট থেকে পড়ে গিয়েছে খোঁজ করে তাকে ফেরত দিবি। সাবুর ঠাকুরদাও চোর জগতে বিশেষ খ্যাতি অর্জন করেছিলেন। কাজ করতেন দাপটের সঙ্গে। ওর বিখ্যাত কৌশলের নাম ছিল ছায়া, কায়া, মায়া। এই কৌশলে তিনি কারো বাড়িতে ঢুকে ছায়ার মতো হয়ে দেওয়ালে, আলমারিতে, খাটের নিচে মিশে যেতে পারতেন। কেউ বুঝতেই পারত না। বড় চুরি সেরে এসে গ্রামে ভোজ দিতেন। সবাই পাত পেরে খেত।
সাবুর ঠাকুরদা নিজে কোমরে গামছা বেঁধে পরিবেশন করতেন, খাওয়ার জন্য জোর জবরদস্তি করতেন। আর দুটো লুচি দিই ঘোষবাবু। মনাদা, আপনার পাত যে খালি। আরে দাশুরথ, এই বয়সে 20টা রসগোল্লা খেলে চলবে? আরও 20টা খেতে হবে যে। চুরির পর চোরের একরকম এলাহি ভোজ দেওয়ার কথা কেউ শুনেছে কখনো? সাবুর বাবাও কম যাননি। আশপাশের 10টা গ্রামে তাকে বলতো বিড়াল। চুরির সময় বিড়ালের মতো পায়ে কোনো আওয়াজ না করে গোটা বাড়ি ঘুরে বেড়াতেন, জিনিস ঝোলায় ভরতেন। তারপরেও কোনো বাড়ির কর্তা গিন্নির ঘুম ভেঙে গেলে নিচু স্বরে অবিকল বিড়ালের মতো ডাক দিতেন, মিয়াও। বাড়ির কর্তা বা গিন্নি ঘুম জড়ানো গলায় যা, পালা পালা বলে নিশ্চিন্তে পাশ ফিরে গভীর ঘুমে ডুবে যেত। এমনই চোর বংশ সাবুনাথের। তারপরেও চুরিতে তার মোটে মন নেই। যতবারই চুরি করে ততবারই মন খারাপ হয়ে যায়। এই কাজকে সে মন্দ মনে করে। চুরি করে অতি সামান্য, যেটুকু দরকার সেটুকুই। সেই কারণেই তার অবস্থা এত শোচনীয়। হাতে টাকা পয়সা মোটে নেই। অন্য চোরদের সঙ্গে রাগারাগি হয়। হাতের কাছে অমন দামি জিনিস পেয়েও নিয়ে আসতে পারলি না, এ তো চোরদের বদনাম। সাবু বলে, একেই তো পেটের দায়ে মন্দ কাজ করি, তার উপর আবার বেশি লোভ করতেও বলছো, ও আমি পারবো না। কম চুরি করলেও পরদিন মন খারাপ করে বসে থাকে সাবু। অন্যের টাকা পয়সা, গয়না, কাপড় চোপড় যতই কৌশল আর পরিশ্রম করে নেওয়া হোক না কেন, তা অন্যায়। বাপ ঠাকুরদারা কেন যে তাদের কারিকুরি অন্য কাজে লাগাননি? প্রায় সাবু ভাবে এই কাজ সে আর করবে না। কিন্তু উপায় কি? দুবেলা খেতে হবে যে। আর কোনো কাজ তার জানাও নেই, বাড়ি থেকে শেখায়নি। এর উপর বাপ ঠাকুরদাকে দেওয়া কথার পিছু টান রয়েছে। তাদের চোর বংশের মর্যাদা রক্ষার কথা দিয়েছিল, সেই কথার খেলাপ করবে কি করে? যদিও সাবুনাথ এখন জেনেছে কম বয়সে না বুঝে দেওয়া কথার দাম নেই। চোর হওয়াটা কোনো মর্যাদার ব্যাপার নয়। তবে অত গয়না পেলে সব পিছু টানই তুচ্ছ হয়ে যাবে। এমনকি পৈতৃক ভেঙে পড়া বাড়িটা মেরামতো করতে পারবে। চোর জীবনে এমন সুযোগ সহজে আসে না। একবার যদি নবচৌধুরীর ঘরের জানলার শিক বেঁকাতে পারে, তাহলেই কেল্লা ফতে। তাহলে মুখ বেজার কেন? সাবুনাথ নিজেকে বোঝালো। মন খারাপ করো না সাবু, আজই তোমার শেষ কাজ। এরপর রাজার হালে থাকবে, আর চুরি করতে হবে না। সন্ধ্যের পর সাইকেলে উঠে গোলাপগঞ্জের দিকে রওনা দিল সাবু। গভীর রাতে নবচৌধুরীর বাড়িতে পৌঁছল সাবু। চারদিক নিঃশব্দ, বাড়ির সবাই ঘুমোচ্ছে। এমনকি দারোয়ান বেটাও নাক ডাকছে। পাঁচিল টপকালো সাবু। ঝাপসা আম গাছে উঠে পড়ল তত্তরিয়ে। এ কাজ সে ভালোই পারে। খুব সাবধানে জানলার একটা পাল্লা খুলল সাবু। এবার শিক বেঁকাতে হবে, তারপর ফাঁক দিয়ে গলে ঢুকে পড়তে হবে ঘরে। শক্ত হাতে দুটো দিয়ে শিক চেপে ধরল সাবু। কিন্তু এ কি কাণ্ড! জানলার লোহার শিক যে নড়বড়ে, হালকা টান দিতেই উপড়ে আসছে। এতে খুশি হওয়ার কথা, তার বদলে সাবুর হঠাৎ রাগ হলো। এ কেমন কথা? মেয়ের বিয়ের গয়না যে ঘরে রাখা, সেই ঘরের জানলার শিকের এমন নড়বড়ে হাল! ছি ছি, নবচৌধুরীর কি কোনো কাণ্ডজ্ঞান নেই? তিনি কি জানেন না এই অঞ্চলে চোরদের জ্বালাতন রয়েছে? গয়না চলে গেলে বেচারি মেয়েটার বিয়েই যে ভেস্তে যেতে পারে, সে খেয়াল কি থাকবে না? গয়না ভর্তি সিন্দুক রাখার আগে একবার জানলার শিকগুলো তো টেনে টুনে দেখে নেওয়া উচিত। শুধু দরজায় বড় তালা ঝোলালেই হবে? নবচৌধুরী তো বিরাট বোকা। এরপর এক অদ্ভুত কাণ্ড করল সাবুনাথ। গাছ থেকে নেমে এলো তরতরিয়ে। সোজা গিয়ে সদর দরজার কড়া নাড়ল ঝনঝনিয়ে। ঘুম চোখে দরজা খুললেন নবচৌধুরী। মাথা ভর্তি ঝাঁকড়া চুলের এই চিমসে লোকটা কে? এত রাতে দরজায় কড়া নাড়ে কেন? তুমি কে?
সাবুনাথ ধমকের গলায় বলল, আমি যেই হয় না কেন, আপনি তো মশাই আচ্ছা বোকা লোক। বাকি গল্পটা ছোট আর সহজ। সাবুর পেট পুড়ে খাওয়া এবং রাতে ঘুমের ব্যবস্থা করে দিলেন নবচৌধুরী। পরদিন মিস্ত্রি ডেকে গয়নাঘরের জানলার শিক শক্তপোক্ত করলেন। সাবুকে বললেন, তুমি কি বকশিস চাও? সাবু উদাসীন মুখে বলল, কিছু চাই না। নবচৌধুরী বললেন, তুমি এমন করলে কেন? ইচ্ছে করলে তো গয়না নিয়ে পালাতে পারতে, সেই জন্যই তো এসেছিলে। সাবু বলল, জানি না, সব কাজের কারণ হয় না। কেন জানি না, আপনার মেয়ের কথা মনে পড়ে গেল। তাকে আমি চিনি না, তারপরেও মনে পড়ে গেল। যাই হোক, আপনার বাড়িতে চুরি করতে এসেছিলাম, ইচ্ছে করলে আপনি আমায় পুলিশ ডেকে ধরিয়ে দিতে পারেন। নবচৌধুরী পুলিশ ডাকেননি, তবে তিনিও এক কাণ্ড করেছেন। মেয়ের বিয়ে চুকে গেলে তিনি সাবুনাথের ফলসাডাঙ্গার বাড়িটা ভালো করে মেরামত করে দিয়েছেন। সাবুর ইচ্ছেতেই সে বাড়িতে একটা ছোটদের স্কুল খোলা হয়েছে। গ্রামের ছেলেমেয়েরা আসে। সাবু সেখানকার দারোয়ান, লাঠি হাতে স্কুল বাড়ি পাহারা দেয় আর দাওয়ায় বসে ছেলে মেয়েদের চিৎকার করে নামতা পড়া শোনে। সাবুনাথের মন এখন খুবই ভালো। আজকের মতন গল্প পাঠ এখানেই শেষ হচ্ছে। গল্প পাঠ ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে ভিন্ন ভিন্ন স্বাদের বিভিন্ন ধরনের গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নতুন একটি দিনে নতুন একটি গল্প নিয়ে আপনাদের সামনে আমি আবার হাজির হব।